ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু নিজের নামগুলোও বইলো, কারণ আম্মু আব্বুর আইডি থেকে জয়েন করো। সো তোমাদের আসল নামটা আসলে আমাদের কখনোই জানা থাকে না। তো যখন কোনো কিছু জবাব দিবা বা আনসার দিবা, সাথে নিজের নামটা ব্রেকেটে লিখে দিও, তাহলে আনসার করতে সুবিধা হবে, আমাদের অ্যাড্রেস করতে সুবিধা হবে আর কি। তো আমরা শুরু করি। তো আজকে আমরা পড়ব হচ্ছে পদার্থের গঠন, তৃতীয় অধ্যায়। আমরা এটা দেখতে দেখতে আজকে সর্বশেষ লেকচারে চলে আসছি, চতুর্থ লেকচার। আমরা গত 3 লেকচারে পদার্থের গঠনগুলো সম্পর্কে জানছি, এবং আজকে আমরা আসলে এটার ম্যাথমেটিক্যাল অংশটুকু দেখব। এখানে কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আজকে আমরা দেখব, এবং সেখানে কিছু কিছু কেস প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে আমার সাথে সাথে। তো সবাই বসার আগে, ক্লাসটি শুরু করার আগে সাথে ক্যালকুলেটর নিয়ে বসো। হাতে যেন ক্যালকুলেটর থাকে এবং খাতা থাকে, তাহলে আমি যখন অঙ্কগুলো করব আমার ঠিক সাথে সাথে তুমিও কিন্তু ক্যালকুলেটরে অঙ্কগুলো করে ফেলবা, এবং সাথে খাতায় যেন লেখা থাকে, তাহলে জিনিসটা কিন্তু মাথায় অ্যাবজর্ব হয়ে যাবে এবং তোমার কিন্তু কনসেপ্টটা সাথে সাথেই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আমরা তাহলে শুরু করে দিই, চলো। তো আমাদের আজকের আলোচ্য বিষয়ের সময় কি কি হবে, আমরা গতদিন যেই জায়গা থেকে শেষ করেছিলাম আমরা ওখান থেকে আজকে শুরু করব। অর্থাৎ আমরা কৌণিক ভরবেগ লাস্ট লেকচারে শেষ করেছিলাম, আমরা আজকে শুরু করব হচ্ছে এখান থেকে, কৌণিক ভরবেগ থেকে আমরা শুরু করব। কৌণিক ভরবেগে কিছু আছে জিনিসপত্র, সেগুলো আমরা আজকে দেখব। তো আমরা প্রথম দেখব হচ্ছে কৌণিক ভরবেগ, এটা সম্পর্কে আজকে আমরা ধারণা নিব। কিছু ধারণা আমরা গতদিন পেয়েছি, আজকে বাকিটুকু যা কিছু বাকি আছে সেগুলো আমরা দেখব। সবাই আমার সাথে সাথে তুলে নিও, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আর কি। তো কৌণিক ভরবেগের পরে আমরা শক্তির পরিমাণ নির্ণয় দেখব, ঠিক ইমিডিয়েট পরপর, যে কিভাবে শক্তির পরিমাণ নির্ণয় করা যায় সেগুলো সম্পর্কে আজকে আমরা জানব। শক্তির পরিমাণ নির্ণয়, এই দুটো একই সাথে কৌণিক ভরবেগের সাথে সাথে আমরা শিখে ফেলবো কিভাবে শক্তির পরিমাণ নির্ণয় করা যেতে পারে। এরপর আমরা আপেক্ষিক ভর, পারমাণবিক ভর এগুলো সম্পর্কে জানব। তো এরপর আমরা লিখব হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর এবং আপেক্ষিক আণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর সম্পর্কে জানবো, আমরা আপেক্ষিক আণবিক ভর সম্পর্কে আজকে আমরা জানবো। ওকে, এটা জানা হইলে আমরা জানবো হচ্ছে আপেক্ষিক আণবিক ভর, একই জাস্ট একটু ডিফারেন্ট। আমরা লিখে নেই, আমরা এরপরে জানবো আপেক্ষিক আণবিক ভর। আপেক্ষিক আণবিক ভর, ওকে, আমার সাথে লিখে নাও। তো এটা হচ্ছে মেজর টপিক, এর সাথে আমরা কিছু শতকরা পরিমাণ সম্পর্কে জানবো, যে এদের থেকে কিভাবে শতকরা পরিমাণের মাধ্যমে আমরা পার্সেন্টেজ বের করতে পারি প্রকৃতিতে প্রাপ্ত জিনিসপত্র। এই যে আমরা এগুলা সব অঙ্ক আসলে করব। গড় আপেক্ষিক ভর বের করা শিখব। আমরা শিখব মৌলের গড় আপেক্ষিক ভর। এটা সম্পর্কে জানবো, এবং ফাইনালি আমরা জানবো হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। তো আমরা তেজস্ক্রিয় আইসোটোপ সম্পর্কে আগে জানছি, আজকে আমরা এর ব্যবহার সম্পর্কে জানবো। তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। এগুলো হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়, যেগুলো সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো, এবং এগুলা রিলেটেড আমরা অঙ্কগুলা করব। এটাকে আমি একটু এখানে সরাই দেই, এই যে এটা এখানে চলে আসলো, আর এটা তাহলে এখানে থাকবে। ওকে, ঠিক আছে। এই 6টা জিনিস আমরা মূলত, এই 6টা জিনিস সম্পর্কে আজকে ধারণা নিব, এবং এটা দিয়ে আমরা চ্যাপ্টার শেষ করে দেব। ওকে, সবাই তোলা হয়েছে?
চোস। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা চলে যাব কৌণিক ভরবেগ সম্পর্কে, এটা আমাদের প্রথম টপিক। তো এটার কিছু অংশ আমরা গতদিন পড়ছি, ওখান থেকে আমরা চলে যাব। তো আমরা কৌণিক ভরবেগের সম্পর্কে কি জানছি লাস্ট দিন, আমি একটু মনে করাই দিই। এই যে এমভিআর, এইটাকে আমরা বলতেছি হচ্ছে কৌণিক ভরবেগ। এমভিআর মানেই হচ্ছে কৌণিক ভরবেগ। ভরবেগ মানে কি? ভর এবং বেগের যে গুণফল, তাকে বলি আমরা ভরবেগ। এখন তার সাথে যদি আমরা ব্যাসার্ধ গুণ করে দিই, তখন তার নাম হয়ে যায় কৌণিক ভরবেগ। তাহলে এটাই হবে আমাদের কৌণিক ভরবেগ, তাই তো? এখন এই কৌণিক ভরবেগের একটা ফর্মুলা আছে, যেটা দিয়ে আমরা সব অঙ্ক করি। এটা কোত্থেকে আসে? বোর্ড থেকে আসছে, এবং সেই ফর্মুলাটা হচ্ছে এরকম: mvr is equal to nh by 2 পাই। আমরা সব অঙ্ক এই ফর্মুলার ভিত্তিতে করে ফেলি। mvr is equal to nh by 2 পাই। তো এখানে এই যে আমরা h বলতেছি, h এর পরিচয় কি? প্লাঙ্কের ধ্রুবক। এটা আমরা গতদিন শিখেছি। প্লাঙ্কের ধ্রুবকের মান কেমন হয়? প্লাঙ্কের ধ্রুবক h এর মান হয় 6.626 10⁻⁻34। এসআই এককে আমরা ইউজ করতেছি স্ট্যান্ডার্ড, এবং এটার একক কি? মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। এটা অবশ্যই তোমাকে একটু মুখস্থ রাখতে হবে। এই মানটা মুখস্থ রাখলে আমরা সবগুলো অঙ্ক করতে পারবো। এটা একটু মনে না রাখলে অঙ্কগুলো করাটা একটু কঠিন হয়ে যাবে। হ্যাঁ, সো মানটা যেন তোমাদের সবার মুখস্থ থাকে। আর এখানে এন দ্বারা আমরা ইন্ডিকেট করতেছি কক্ষপথ সংখ্যা। এন দ্বারা আমরা ইন্ডিকেট করি প্রধান শক্তি স্তর বা কক্ষপথ। এই তো, এই হচ্ছে কাহিনী। ভি হচ্ছে বেগ, আর হচ্ছে ব্যাসার্ধ। তো ভি কে আমরা লিখে নিই, ভি হচ্ছে বেগ, আর সবার লাস্টে আর, আর হচ্ছে ব্যাসার্ধ। আর মানে হচ্ছে ব্যাসার্ধ। ওগুলো আসলে লাগে না, বাট মেইনলি এমভিআর এর ফর্মুলাটা অ্যাপ্লাই করলে হয়ে যায়। আচ্ছা চলো আমরা অঙ্ক করি। তো হচ্ছে আমাদের প্রথম অঙ্ক। এ মৌলের প্রোটন সংখ্যা তোমাকে দেওয়া আছে। প্রোটন সংখ্যা কত দেওয়া আছে? 8 দেওয়া আছে। 8 হলে এ মৌলটির সর্বশেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করতে হবে। তার মানে সর্বশেষে কে থাকবে সেটা তোমাকে ডিসাইড করতে হবে, এবং সর্বশেষের কক্ষপথ নাম্বার কত হবে সেটা তোমাকে ডিসাইড করতে হবে। তারপর তুমি অঙ্কটা করে ফেলতে পারবা। তো এক্ষেত্রে কিন্তু তোমাকে ইলেকট্রোমিনাস জানতে হবে। মূল কাহিনী হচ্ছে তোমাকে ইলেকট্রোমিনাস অবশ্যই জানতে হবে। তো প্রোটন সংখ্যা 8 মানে তার ইলেকট্রন সংখ্যা কয়টা হবে? 8টা হবে, তাই তো? তাহলে আমরা এখন এটাকে ইলেকট্রোবিন্যাস করে ফেলি। আমরা ইলেকট্রোবিন্যাস কিন্তু শিখছি। কি হয়? 8টা হলে কি হবে? 1s এ যাবে 2টা, 2s এ যাবে 2টা, আর কয়টা থাকে? 4টা থাকে। তাহলে 2p তে কয়টা যাবে? 4টা যাবে। তার মানে সর্বশেষ ইলেকট্রন অবশ্যই কোথায় আছে? 2p তে আছে। তার মানে প্রধান কক্ষপথ এখানে কত নাম্বার হবে? খেয়াল করে বলো, এখানে প্রধান কক্ষপথ কত হবে বলো তো? প্রধান কক্ষপথ হবে হচ্ছে এই যে 2। আউটসাইডে আমরা যেহেতু 2 লিখছি, তাহলে প্রধান কক্ষপথ সংখ্যা হবে হচ্ছে এই যে এটা। এটা হচ্ছে আউটসাইড। তাহলে এখানে কয়টা পাইছি আমরা? 2, 2p তে পাইছি। তাহলে প্রধান কক্ষপথ হবে হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা ইজিলি লিখে ফেলতে পারি, অর্থাৎ এখান থেকে এই স্টেটমেন্ট থেকে আমরা লিখতে পারি n এর মান তাহলে কত হবে? 2 হবে। এখন n এর মান 2 হইলে বাকিটা তো বের করা সোজা। ইলেকট্রনের তোমার জন্য কৌণিক ভরবেগ বের করতে বলছে। এখন যেহেতু ইলেকট্রন বলছে, তাহলে তো আর কোনো ভেজালই নেই। তুমি কি করবা? ফর্মুলা তুমি একটাই জানো, mvr। আমরা কি জানি? ফর্মুলা হচ্ছে mvr is equal to nh by 2 পাই। তোমার একটা জিনিসই জানা লাগতো, সেটা হচ্ছে n এর মান কত। তুমি কিন্তু n এর মান বের করে ফেলছো। n এর মান এখানে কত আসছে? 2। তাহলে তুমি কি করবা? জাস্ট এখানে মানটা বসায় দিবা, ক্যালকুলেটরে চাপ দিবা, অঙ্ক হয়ে যাবে। 2 এখানে কত হবে? 6.626 10⁻⁻34। এটা বসাইলা, আর নিচে কত আছে? 2 পাই। পাইয়ের মান তো আমরা সবাই জানি। বাস বসাইলেই তোমার উত্তর চলে আসবে। সবাই একটু ক্যালকুলেটরে চাপ দিয়ে বলো তো কত আসে। দেখো দেখো, আমিও তোমাদের সাথে করে ফেলি। দেখো তো এরকম কোনো মান আসে কিনা। 2.109 10⁻⁻34।
দেখো তো এরকম কোনো একটা মান আসার কথা। তো এটার একক কি হবে? একক হবে ওই যে এটাই যেটা আমরা শিখছি, মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। একক ঠিকভাবে লিখতে হবে, হ্যাঁ, এটা যেন ভুল না হয়। মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, এটা হচ্ছে তার একক। পারছি না আমরা? ওকে, যদি এটা পারি তাহলে আমরা পরেরটায় চলে যাব। আমরা এই পরেরটাও দেখবো যে এটা পারা যায় কিনা। চলো চলো, এই যে এটা প্রশ্নটা দেখি আমরা সবাই। এখানে কি বলছে? ফ্লোরিনের সর্বশেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে হবে। ফ্লোরিনের সর্বশেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে বলা হয়েছে। তো দেখো আগের সাথে কিন্তু এটা কিন্তু অনেকখানি মিল আছে, বাট পুরোপুরি না। আগে কয়টা ইলেকট্রন ছিল? 8টা। ফ্লোরিনে কয়টা থাকে? 9টা থাকে। সো এইভাবে একইভাবে তুমি কি করবা, ফ্লোরিনে ইলেকট্রন বিন্যাসটা দেখাবা। দেখো এটা ইলেকট্রন বিন্যাস কত হবে? 1s2 2s2 2p কি হয়ে যাবে? 5 হয়ে যাবে। দেখো যোগফল কত হয়ে গেছে? 9। তার মানে সর্ববহিস্থ কক্ষপথ কোনটা হবে? 2 নাম্বার, যেখানে কিনা আসলে ইলেকট্রনটা আছে। এই যে দেখো আমরা এটা আইডেন্টিফাই করব কিভাবে? এই যে দেখো সর্ববহিস্থ কক্ষপথ নিবা, এই যে বহিস্থ কক্ষপথ এটা, তাহলে কোথায় আছে? 2 নম্বরে আছে। 2 নম্বরে থাকা মানে কি এটাই বহিস্থ কক্ষপথ। তাহলে এটা সাপেক্ষে আমরা n ধরবো। তাহলে n এর মান এখানে প্রসেস করলে দেখবা n এর মান আসে কত? 2। এগেইন সেম উত্তরই আসবে আগেরটার মতোই। দেখো একটা পারলে কিন্তু সবগুলা পারা যায় এখানে। তাহলে কৌণিক ভরবেগ বের করতে বলছে, তাহলে আমরা কি লিখবো? mvr ইজ ইকুয়াল টু nh বাই 2s পাই। আবারও সেম ফর্মুলা, ঘুরে ফিরে আমরা সবগুলো একই ধরনের একই ধাঁচের মধ্যে বসাবো, অঙ্কের উত্তর মিলে যাবে। তো আসো আমরা বসাই এখানে উত্তরটা। এখানে কি হবে? n এর মান হচ্ছে 2, প্লাঙ্কের ধ্রুবক হচ্ছে 6.626, 10 টু দি পাওয়ার -34, আর এখানে হচ্ছে 2s পাই। সবাই একটু ক্যালকুলেটর বসাবা। এবং উত্তরটা কত আসে দেখো, দেখবা উত্তরটা আগের মতোই আসবে, একই উত্তর আসবে। দেখো আগেরটাও কিন্তু একই জিনিস ছিল। ওই যে তার মানে দ্বিতীয় কক্ষপথে যারা থাকে, মানে একই কক্ষপথে যারা থাকে তাদের সবসময় কৌণিক ভরবেগের মান একই হবে। তাহলে এটার মানও কি আসবে? 2.109 10 টু দি পাওয়ার -34, তাই না? এটাই তো আসছিল আগের বার। যদি এটা আসে তাহলে এটাই হবে এখন উত্তর। একক কি হবে? সেম, মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। দেখো দেখো, সবাই তুলে নাও। চলো তাহলে এর পরেরটা আমরা চলে যাই। এটা তো আমরা পারলাম, পরেরটা দেখি পারি কিনা। পরেরটা একটু ট্রিকি, বাট ঘুরে ফিরে দেখো একই। এখানে কিন্তু আয়ন দিয়ে দিছে। আগের গুলাতে কিন্তু আমরা একটা মৌল বা পরমাণু দিয়ে করতেছিলাম, এখানে কিন্তু তোমাকে সেটা দেয় না। এখানে কি দিছে? আয়ন। কি বলছে? ম্যাগনেসিয়াম 2+ এর জন্য করতে বলছে। আয়নের ইলেকট্রন বিন্যাস কিন্তু আমরা শিখছি। তাহলে তোমার কাজ কি? ম্যাগনেসিয়াম 2+ এর ইলেকট্রন বিন্যাস বের করা, তারপর সেখান থেকে অঙ্কটা করে ফেলা। তো আসো আমরা আগে ইলেকট্রন বিন্যাসটা করে ফেলি। ম্যাগনেসিয়াম 2+ ইলেকট্রন বিন্যাস কেমন হবে? তো দেখো ম্যাগনেসিয়ামে মোট ইলেকট্রন কয়টা থাকে? ম্যাগনেসিয়ামে মোট ইলেকট্রন কয়টা থাকে? 12টা থাকে। তাহলে 2+ এ কয়টা থাকবে? 2টা কম। 2+ এ থাকবে 2টা কম। আচ্ছা, তো আমরা একটু একটা একটা করে দেখি। ম্যাগনেসিয়ামে থাকে হচ্ছে 12, তাহলে তার ইলেকট্রন বিন্যাস হয় 1s2 2s2 2p6। দেখো এখানে 10টা চলে গেছে, তারপর কোথায় যায়? 3s এ 2টা চলে যায়। এটা হচ্ছে ম্যাগনেসিয়ামে ইলেকট্রন বিন্যাস। কিন্তু আমাদের প্রশ্ন তো ম্যাগনেসিয়াম চাইনি, আমাদের প্রশ্নে কি চেয়েছে? ম্যাগনেসিয়াম 2+ চেয়েছে, মানে 2টা কম হবে। তাহলে 2+ হলে ইলেকট্রন কই থেকে বের হবে? আমরা শিখছি সর্ববহিস্থ কক্ষপথ। সর্ববহিস্থ কক্ষপথ কি আছে? 3s থেকে আছে, তাই না? তার মানে এখান থেকে ইলেকট্রন চলে যাবে। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস কেমন পাবো? 2s2 2p6, তাই তো? ওই দুটাকে যদি বাদ দিয়ে দিই তাহলেই কিন্তু আসলে ম্যাগনেসিয়াম 2+ ইলেকট্রন বিন্যাস চলে আসে। এবং এটা কিন্তু কয়টা আসে? 10টা আছে। 10টা মানে কি সর্ববহিস্থ কক্ষপথ কত হবে? এখানে 2। এগেইন আমরা সেম জিনিস পাইলাম, কিন্তু খেয়াল করে দেখো সেম জিনিস পাইছি। এটার বহিস্থ কক্ষপথ কত হবে? 2 হবে, কারণ দেখো সর্বশেষ কোথায় আছে? 2 নম্বরে আছে। তাহলে এটারও বহিস্থ কক্ষপথ হবে হচ্ছে 2। এবার বাকি নিয়ম তো একই, ঘুরিয়ে ফিরে আমরা তাই করতেছি। আমরা কৌণিক ভরবেগ বের করব, তাহলে আমরা কি করব? mvr ইজ ইকুয়াল টু nh বাই 2s পাই বসাই দিব। তাহলে এবার তো তুমি মানগুলো জানো। মানগুলো কি জানো? এটা হচ্ছে 2,
প্লাঙ্কের ধ্রুবক মুখস্থ হয়ে গেছে 6.626 10⁻34 আর এখানে কি বসাবো টুয়াইস পাই। দেখো এগুলো সবই একই উত্তর, সব একই উত্তরই আসবে ঘুরে ফিরে, আগেরটা যা ছিল এটা তো তাই আসবে, কারণ একই জিনিস বারবার বসাই দিছি সবগুলো দ্বিতীয় কক্ষপথের জন্য। তার মানে একটা কক্ষপথের ক্ষেত্রে কণিক ভরবেগের মান ফিক্সড, ওই কক্ষপথে যে কটি ইলেকট্রন থাকুক না কেন সবার ক্ষেত্রে কণিক ভরবেগের মান একই হবে। তাহলে এটার আনসারও আসবে 2.109 ইন্টু 10⁻34। একক হবে মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। ক্লিয়ার? তুলে ফেলো সবাই। ওকে, সবাই পারছি আমরা। এটা যদি পারি তাহলে কণিক ভরবেগে আমাদের আর কোনো সমস্যা থাকবে না, আমরা সব ধরনের অঙ্ক পারবো, একদম সব ধরনের অঙ্ক পারা যাবে কণিক ভরবেগে। তাহলে আমরা এবার চলে যাব পরের টপিকে, আমরা এবার চলে যাব শক্তি নির্ণয় কিভাবে করে সেটা একটু দেখি আমরা। চলো আমাদের পরের টপিক শক্তির পরিমাণ নির্ণয়। তো আমরা দেখব শক্তির পরিমাণ কিভাবে নির্ণয় করা যায়। তো এই তো বিভিন্ন কক্ষপথের ক্ষেত্রে তার বেগ ব্যাসার্ধ কিভাবে কি করে সেটা বুঝলাম আমরা, তার ভরবেগ বুঝলাম আমরা, কিন্তু ওই কক্ষপথ থেকে ইলেকট্রনের কিন্তু একটা শক্তি থাকবে, সেই শক্তিটা আমরা নির্ণয় করব। এবং আসলে কক্ষপথেরই একটা শক্তি থাকে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ যত উপরের দিকে যায় আমরা বলি কি শক্তির মান পরিবর্তিত হইতে থাকে। এই যে পরিবর্তন হয় এটা কিভাবে হয় বা এটা কিভাবে নির্ণয় করে সেটা আমাদেরকে জানতে হবে। আসো আমরা একটু দেখি। আমরা ম্যাথমেটিক্যালি জিনিসটা দেখবো আসলে শক্তির পরিমাণ কিভাবে নির্ণয় করে। তো শক্তিকে মনে রাখবা প্রকাশ করা হয় ই দ্বারা, ই দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে শক্তি। তো এটার ফর্মুলাটা হচ্ছে এরকম, ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। এখানে কোনটার পরিচয় কি এটাই তোমাকে জানতে হবে। মূলত ই হচ্ছে শক্তির পরিমাণ, ই ফর এনার্জি, এনার্জি মানে আসলে কি বোঝায় শক্তির পরিমাণ বোঝায়। আর এই যে আমরা সি বলতেছি এই সি দ্বারা আসলে বুঝে হচ্ছে আলোর বেগ, সি হচ্ছে আলোর বেগ, আলোর বেগ। আর সবার শেষে আমরা যে ল্যামডা ইউজ করতেছি, ল্যামডা দ্বারা আসলে কি বোঝায় তরঙ্গ দৈর্ঘ্য বোঝায়। এখানে যদি মিউ ইউজ করতাম তাহলে আমরা বলতাম কম্পাঙ্ক, বাট এটা দ্বারা বোঝা যাচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। তো আলোর বেগ কত? আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা মুখস্থ রাখতে হবে। আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, সবাই একটু তুলে নাও। এটা পারলেই হবে, আমরা অঙ্কগুলো সলভ করে ফেলতে পারবো। ওকে, তো চলো আমরা একটু দেখি আমাদের প্রথম অঙ্ক কি বলছে। ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে যাওয়ার সময় 500 ন্যানোমিটার, এখানে এনএম মানে কি বোঝাচ্ছে ন্যানোমিটার, এটা কিন্তু খেয়াল করবা, এনএম এটা ভুল না, টাইপিং মিস্টেক না, এন দ্বারা ন্যানো বোঝায়, ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি শোষিত হলে শোষিত শক্তির পরিমাণ কত হবে। তো এখানে প্রথমে তোমার যে জিনিসটা জানতে হবে ন্যানোমিটার আসলে কিভাবে কনভার্ট করে। তো মনে রাখবা ন্যানোমিটার হচ্ছে অনেক ছোট একটা একক, এটা হচ্ছে এরকম 10⁻⁹ মিটার, 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার, এটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে এই সময় প্রায় ন্যানোমিটারে যদি দিয়ে দেয় কোশ্চেন গুলো তুমি কিন্তু উত্তর করতে পারবা না, সেজন্য তোমাকে ন্যানোমিটারের বেসিকটা মাথায় রাখতে হবে যে ন্যানোমিটার দ্বারা আসলে কি বোঝায়। ন্যানোমিটার দ্বারা মাথায় রাখবা, আমি এটা বক্স করে দিচ্ছি, এটা দ্বারা বোঝায় 10⁻⁹ মিটার। হলো, এখন আমাদের কোশ্চেনে আমরা যা কিছু চাইছি দেখবো। আমাদের ল্যামডা দেওয়া আছে, ল্যামডা দেওয়া আছে কত 500 ন্যানোমিটার দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে ল্যামডার কত আসছে মান এটা আগে দেখিনি। ল্যামডা দেওয়া আছে
500 ন্যানোমিটার। তাহলে 500 ন্যানোমিটার মানে কি? আমরা একটু আগে শিখছি 1 ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻⁹ মিটার। তাহলে এটা কি হবে? 500 ইন্টু 10⁻⁹ মিটার। এটা হচ্ছে ল্যামডা এর মান। তারপরে আমাদের কি আছে? আমরা প্লাঙ্কের ধ্রুবক জানি। প্লাঙ্কের ধ্রুবক কত হয়? এইচ দ্বারা প্রকাশ করি, তাই না? আমরা এইচ দ্বারা প্রকাশ করি। তাহলে প্লাঙ্কের ধ্রুবক এইচ কি হবে? 6.626 10⁻⁻34 একক কি? মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। এবং সবার শেষে আলোর বেগ আমরা একটু আগে শিখছি, এটাও আমাদের এখন সূত্রে বসাইতে হবে। তারপর আলোর বেগটাও লিখে রাখবো। আলোর বেগ সি সমান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এগুলো আমরা জানি। এখন আমাদের অঙ্ক করার জন্য ফর্মুলা ইউজ করতে হবে, তাই তো? শক্তি বের করতে বলছে। তাহলে শক্তির মান আমরা কিভাবে জানি? E = একটু আগে শিখছি hc/λ। এইচ জানি, সি জানি, ল্যামডা জানি। বসাই দিলে আমরা কিসের মান পেয়ে যাব? শক্তির মান পেয়ে যাব। তাহলে আমরা কি করব? এখানে মানটা বসাবো এখন। চলো বসাই। 6.626 10⁻⁻34 এটা হচ্ছে আমাদের এইচ এর মান। আমাদের আলোর বেগের মান হচ্ছে 3 × 10⁸। আর নিচে আমরা বসাবো কি? ল্যামডার মান। ল্যামডা হচ্ছে 500 ন্যানোমিটার, তাই তো? এই যে 500 × 10⁻⁹ এই যে এটা আমরা বসাবো। বসালে উত্তর চলে আসবে। সবাই একটু ক্যালকুলেটরে চাপ দাও, দেখো উত্তর কত আসে, আমাকে একটু জানাও। সবাই ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখো কত আসে। আমিও তোমাদের সাথে সাথে করে ফেলি। (6.626 × 10⁻⁻34 into 3 × 10⁸। আর ওটা হচ্ছে 10⁹। আচ্ছা, দেখো তো এরকম একটা মান আসে কিনা। 3.9756 3.97 10⁻⁻19। দেখো তো এরকম কোনো মান আসে কিনা। ওকে, এখন এটা একক কি হবে দেখো। নিচে তো মিটার আছে, উপরে আছে কি? মিটার। মিটার মিটার কাটাকাটি চলে যায়, এটা এরকম থাকে আর কি। কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে আসলে আমরা জুল বলি, বাট তোমাদের এখনো জুল সম্পর্কে আইডিয়া নাই, এই জন্য হয়তো অনেকেই পারবা না। বাট এইটাকে আমরা একসাথে বলেছি জুল। শক্তির একক হচ্ছে জুল আকারে লেখা যায়। জুলকে প্রকাশ করি আমরা জে দ্বারা, যেটা মানে হচ্ছে কি? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে তুমি এভাবে লিখতে পারো, এই যে জে। জে মানে হচ্ছে জুল, মাথা রাখবা। জে মানে বোঝায় হচ্ছে জুল। এই যে এটা দ্বারা বোঝাচ্ছে জুল, আমি লিখে দিচ্ছি পাশে জুল। এটা হচ্ছে শক্তির একক, জুল। ওকে, সবাই তোলা হয়েছে না? ওকে, এটা হইলে আমরা পরেরটায় চলে যাব। চলো, এই যে এখানে কি করছে? এখানে কিন্তু এরকম উদ্দীপক দেওয়া থাকবে বোর্ডের কোশ্চেনে, তোমাকে এরকম উদ্দীপক দিয়ে কক্ষপথ দেওয়া থাকবে এবং সেটার প্রেক্ষিতে অঙ্ক করতে হবে। তো এখানে একটা ল্যামডা দেওয়া আছে, 486 ন্যানোমিটার দেওয়া আছে, এবং বলছে এল শেলে আগত ইলেকট্রনের জন্য বিকিরিত শক্তির মান কত হবে। এখন এল কোথায় আছে আগে তোমাকে এটা খুঁজে বের করতে হবে। এল কোনটা রে বাবা? দেখো তো, কে এল। এল কোনটাই? যেটা এটা হচ্ছে এল, তাই না? এল মানে কত নম্বর কক্ষপথ? কে এল। এল মানে হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। আর ইলেকট্রনটা কোথায় আছে আমরা একটু দেখি।
এই যে ইলেকট্রন আছে এখানে, কত নম্বরে আছে? এন এ আছে। তার মানে চতুর্থ থেকে দ্বিতীয়তে আসা ইলেকট্রনের জন্য তোমার শক্তির মান নির্ণয় করতে হবে। এখন এখানে কিন্তু অত কিছু আসলে লাগে না, তুমি সিম্পল ভাবে চিন্তা করবা, দেখবা অঙ্কটা খুব সহজে মিলে যাবে। তোমার কি লাগতেছে? ল্যামডা লাগতেছে। ল্যামডা কত দেওয়া আছে? 486 ন্যানোমিটার দেওয়া আছে। আমরা একটু আগে কিন্তু ন্যানোমিটারের কনভার্সনটা শিখছি। 1 ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻⁹ 10⁻⁹ মিটার। সো আমরা এটা কিন্তু এখানে ব্যবহার করব। তো আমরা লিখে ফেলবো 486 ন্যানোমিটার। তাহলে আমরা নিচে কি লিখবো? 486 ইন্টু 10⁻⁹ মিটার। তাহলে মিটারে হয়ে গেল। যদি মিটারে হয়ে যায় তাহলে তো ফর্মুলা আমরা জানি, ফর্মুলা বসাইলে কিন্তু অঙ্ক হয়ে যায়। ফর্মুলা কি? E = hc/λ। এখন তুমি এখানে বসাও, অঙ্কের উত্তর মিলে যাবে। তো এখানে আমরা কি করব? আমরা বসাবো h এর মান কত? 6.626। পাশে লিখি, এখানে জায়গা হচ্ছে না। 6.626 10⁻34 c হচ্ছে 3 × 10⁸ আলোর বেগ, এবং ল্যামডা আমরা এই যে পাশে লিখছি, কত লিখছি দেখো? 486 × 10⁻⁹। বাস বসাইলেই তোমার অঙ্ক হয়ে যাবে। সবাই ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখো কত আসে। 6.626 আমিও তোমাদের সাথে বসায় ফেলি। দেখো তো আনসারটা এরকম আসে কিনা। 4.09 10⁻⁻19 জুল। তো আমরা একক জুলে বসাবো এখন থেকে, হ্যাঁ, যেহেতু আমরা শিখছি। 4.09 × 10⁻⁻19 জুল। তো চলো আমরা পরেরটায় চলে যাই। এটা একই, সব একই টাইপেরই। এটা পারলে পরেরটা আরো পারবা। চলো, পরেরটা হচ্ছে একটু আমরা চেঞ্জ করে দিব, একই টাইপেরই বাট নট দ্য সেম ওয়ান। পরেরটার মধ্যে আমরা কি করছি দেখো তো। আমরা এখানে দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে গেলে কি পরিমাণ শক্তি লাগে, জুল, এটা কিন্তু বলে দিছি। বলছে শোষিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত। এবার একটু উল্টা করছে, এবার শক্তি দিয়ে দিচ্ছে, তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে, মানে ল্যামডা বের করতে বলা হয়েছে। এতক্ষণ আমরা করছি কি, ল্যামডা দেওয়া আছে তার সাপেক্ষে আমরা শক্তি বের করতেছিলাম, আর এটার ক্ষেত্রে কিন্তু এরকম না, এখানে শক্তি দেওয়া আছে সেটা সাপেক্ষে তোমাকে ল্যামডা বের করতে হবে। জাস্ট একটুকুই পার্থক্য, বাকি সবই সেম। তো আসো আমরা এটা করে ফেলি। এখানে শক্তি কত দেওয়া আছে? 3.976 ইন্টু 10⁻⁻19 জুল। এটাই আমাদেরকে দেওয়া আছে, বাকি সব তো আমরা জানি। তাহলে আমরা এবার ফর্মুলা পটাপট ইউজ করব। আমাদের ফর্মুলা তো আমরা একটাই শিখছি। আমরা কি শিখছি? E = hc/λ। এখন আমাদের এখানে বের করতে হবে কি, ল্যামডার মান। তাহলে আমরা একটু বজ্র গুণন করে নিই। বজ্র গুণন বা আর গুণন করলে কি হবে? ল্যামডা = hc/E। তুমি জাস্ট এখন এখানে মান বসাবা, তাহলে সব অঙ্কের উত্তর মিলে যাবে। আসো আমরা মানগুলা বসাই, মানগুলা বসাইলেই অঙ্কটা হয়ে যাবে। তোমরা একটু বসায় ফেলো আমার সাথে সাথে, তাহলে তোমাদের উত্তরটা চলে আসবে। এখানে হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34। এখানে হবে হচ্ছে আলোর বেগ 3 × 10⁸। নিচে কি হবে? ভাগ দিব আমরা, কাকে দ্বারা ভাগ দিব? শক্তির মান। ওই যে দেখো 3.976 10⁻⁻19। বসাও, ক্যালকুলেটরে চাপ দাও, উত্তর চলে আসবে। সবাই একটু ক্যালকুলেটর বসায় ফেলো, দেখো তো কত আসে। আমিও তোমাদের সাথে সাথে করে ফেলি।
দেখো তো উত্তরটা এরকম আসে কিনা। 4.99, প্রচুর 9 আসছে, 10⁻⁻7 এরকম আসে কিনা। এরকম কিছু একটা আসে কিনা দেখো। তো এটাকে অনেক পরীক্ষক আসলে ন্যানোমিটারে কনভার্ট করার জন্য বাধ্য করে। তুমি চাইলে কিন্তু ন্যানোমিটারে কনভার্ট করে দিতে পারবা। যেমন ন্যানোমিটার বলতে আমরা আসলে কি বলতেছিলাম একটু আগে, 10⁻⁹ মিটার সমান হচ্ছে 1 ন্যানোমিটার, সরি 10⁻⁹, হ্যাঁ 1 ন্যানোমিটার বলে, রাইট। তাহলে এখন এটাকে যদি আমরা ন্যানোমিটারে কনভার্ট করতে চাই, দেখো আমি একটু ভেঙে ভেঙে দেখাই, তাহলে বুঝতে হয়তো সুবিধা হবে। এইটা আসলে হবে এরকম, তুমি দেখো এরকম করে দিলে কিন্তু এই যে লেখা যায়, কিন্তু দেখো লেখা যায় 499.9, আর ওটা কি হবে 10⁻⁹, ওখানে আমরা 100 গায়েব করে দিয়েছি। তাই 10⁻⁹ মিটার মানে কি ন্যানোমিটার। তাহলে তুমি এটাকে উত্তরটা সুন্দর করে প্রসেস করে যদি একটু লিখতে চাও, সুন্দর করে লিখতে চাও, তাহলে তুমি লিখতে পারবে হচ্ছে 499 ন্যানোমিটার, সরি 499.9 ন্যানোমিটার। ন্যানোমিটার করে দিবা, টিচাররা খুশি হয়, ন্যানোমিটারে করে দিবা 499.9 ন্যানোমিটার। ওকে, পারছো? সহজ না? পশেলি হয়ে যাবে, কোনো জটিলতা নাই। ঠিক আছে, তাহলে আমাদের এই অংশটুকু এখানে শেষ। এবার আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাব। তো আমাদের পরবর্তী টপিকের নাম হচ্ছে পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর। কেন আপেক্ষিক বলতেছি সেটার একটা ব্যাখ্যা আছে। পারমাণবিক ভর তো আমরা সবাই জানি, একটু একটু ধারণা হয়েছে, পরমাণু ভর নিয়ে কোনো কাজ কারবার। আপেক্ষিক মানে এটা কোনো কিছু সাপেক্ষে বের করা হয়েছে। আপেক্ষিক যখনই বলবে তখনই বুঝবে কোনো কিছু সাপেক্ষে মান বের করলে তাকে বলে আমরা আপেক্ষিক। ধরো তোমার সাপেক্ষে কারো একজনের মান বের করতে হইলো, তাহলে তাকে বলবো কি, তোমার সাপেক্ষে যদি কারো মান বের করা হয় তাহলে তার মানটা হবে তোমার সাপেক্ষে আপেক্ষিক মান। ঠিক আছে, তা আসলে আমরা এক দুটা করতে থাকি, এটা একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা দিয়ে সবকিছু করা যায়। আপেক্ষিক মানটা সাধারণত কার্বন বায়ো আইসোটোপের রেসপেক্টে করা হয়। তো এটার ফর্মুলা গুলা আমরা দেখব এবং কিভাবে এই জিনিসটা আসছে বা কিভাবে কাজ করা যায় সেটাও আমরা দেখব। তো এখানে রেফারেন্স হিসাবে সাধারণত ইউজ করা হয় কার্বন 12। আদর্শ একটা মান ইউজ করতে হবে। প্রথম প্রথম হাইড্রোজেন ইউজ করতো, কোনো কোনো সময় ইউজ করছে অক্সিজেন, ঠিক আছে। বাট বর্তমানে ইউপ্যাক আসলে সবচেয়ে গ্রহণযোগ্য যেটা করে সেটা হচ্ছে কার্বন 12 আইসোটোপ। কার্বন অনেকগুলো থাকে, 12, 13, 14 অনেকগুলো আইসোটোপ থাকে। আমরা প্রিভিয়াস ক্লাসে আইসোটোপ সম্পর্কে ধারণা পাইছি। তো এখানে সবচেয়ে গ্রহণযোগ্য হচ্ছে কার্বন 12 আইসোটোপ। তো কাজটা যেটা করতে হয়, কার্বন 12 আইসোটোপের আইসোটোপের সাপেক্ষে 1/12 অংশের, এটা মাথায় রাখতে হবে, 1/12 অংশের সাপেক্ষে পরমাণুর ভর নির্ণয় করা হয়। আমার সাথে একটু লিখে ফেলবা। তো যেটা করা হয় যে পারমাণবিক ভর তো আসলে বের করতে হবে, তো কোনো একটা রেফারেন্স নিতে হবে। তো কি করছে, কার্বন 12 যে বেটা আছে এর সাপেক্ষে বের করে, ওর সাপেক্ষে নির্ণীত ভরকে আমরা বলি হচ্ছে পারমাণবিক ভর। এবং সেটারও আবার কি করতে হবে, 1/12 অংশ, পুরোটা নিয়েও আসলে কাজ করা যায় না, শুধুমাত্র 1/12 অংশ নিয়ে আমরা কাজ করি। 12/1 নিয়ে কাজ করা হয়। 12/1 মানে কাজ করার পর যেটা বের হয় সেটাকে আমরা বলি হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক কারণ এটা ওর সাপেক্ষে বের করা হয়েছে। তার মানে ফর্মুলাটা কেমন হইতে পারে, এই যে দেখো ফর্মুলাটা হচ্ছে এরকম, সবাই আমার সাথে তুলে নাও। আপেক্ষিক পারমাণবিক ভর ইজ ইকুয়াল টু কি হবে,
মৌলের একটা পরমাণু ভর তোমাকে দেওয়া থাকতে হবে, ওকে তুমি কি করবা, কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ দ্বারা ভাগ করে দিবা। যদি ভাগ করে দাও তাহলেই চলে আসবে হচ্ছে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। এখন তোমার মনে প্রশ্ন হইতে পারে, আচ্ছা স্যার তাহলে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ, এটা তো একটা ফিক্স মান তাই না, কনস্ট্যান্ট মান, এই মানটা সাপেক্ষে তো বের করা হয়েছে, তাহলে এই কনস্ট্যান্ট মানের আসলে মানটা কত, তাই তো? তো মনে রাখবা এই মানটা হচ্ছে 1.66 10⁻⁻24 গ্রাম। এটি হচ্ছে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। তো কোনো কোনো ক্ষেত্রে এটা যদি কেজিতেও তুমি চিন্তা করতে চাও, ঠিক আছে, যদি মনে করো তুমি কেজিতে চিন্তা করতে চাও, এমসিকিউতে তোমাকে আসলো বা দিল, তাহলে কি হবে, 27 কেজি। ধরো তোমাকে উপরে পরমাণু ভর কেজিতে দিছে, তাহলে তুমি ভাগ দিবে অবশ্যই কি দিয়ে, কেজি দিয়ে, কারণ কেজি কেজি কাটাকাটি চলে যাবে, তাই না, সহজ জিনিস। আর যদি সেটা না দেওয়া থাকে, গ্রামে দেওয়া থাকে, তুমি এটা গ্রাম এককটাই ব্যবহার করবা, তাহলে গ্রাম গ্রাম কাটাকাটি চলে যাবে, কোনো ঝামেলাই নেই এটাতে। সিম্পল ভাবে চিন্তা করবা, অঙ্ক সিম্পল ভাবে মিলে যাবে, কোনো ভেজাল হবে না। তো আসো আমরা কয়েকটা নির্ণয় করি, তাহলে আমরা জিনিসপত্রগুলো বুঝতে পারবো। তো এই যে দেখো কেমন আসে প্রশ্ন, কি আছে, অ্যালুমিনিয়ামের একটি পরমাণু ভর তোমাকে দেওয়া আছে, এবং কিসে দেওয়া আছে, গ্রামে দেওয়া আছে। ওকে, চমৎকার। বলছে কি, অ্যালুমিনিয়াম পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করে দেখাও। তো আমরা তো ফর্মুলা একটু আগেই শিখছি, আমরা সেম ফর্মুলাটা খালি দেখাবো। তাহলে ফর্মুলাটা কি শিখছি আমরা একটু লিখে ফেলি, চলো। তাহলে ফর্মুলা শিখলাম আমরা এটা, আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর ইজ ইকুয়াল টু, উপরে কি যাবে, একটি পরমাণু ভর যাবে, উপরে যাবে হচ্ছে একটি পরমাণুর ভর। তো লিখে ফেলি একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর, এটা যাবে উপরে, আর নিচে যাবে হচ্ছে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। তো নিচে লিখবো আমরা কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। এটাই তো এখানে প্রশ্নে কিন্তু পরমাণুর ভর দেওয়া আছে একটি, এটা তুমি বসিয়ে দিলে অঙ্কটা হয়ে যাবে। আসো আমরা করে ফেলি। তো পরমাণুর ভর কত দেওয়া আছে, ওই যে দেখো 4.482 ইন্টু 10⁻⁻23 গ্রামে আছে। এটাকে তুমি ভাগ দিবা এটা দ্বারা, তাহলেই অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর চলে আসবে। সবাই একটু ক্যালকুলেটর চাপ দিয়ে দেখো এটা উত্তর কত আসে। আমিও তোমাদের সাথে সাথে করে ফেলি। দেখো তো 27 আসার কথা, 27 আসবে। হ্যাঁ, এটাই উত্তর, এটার আপেক্ষিক পারমাণবিক ভর 27। জিনিসগুলো এভাবে বের করতে হয়, বুঝতে পারছো? অনেক কঠিন না, সহজ না, একটু চিন্তা করে করলে অঙ্কগুলা অনেক সহজভাবে মিলে যায়। একটু মাথা খাটাইতে হবে, ফর্মুলাগুলো জানতে হবে, বসাইলেই হয়ে যায়। ওকে, এটা হলে আমরা এর পরেরটা চলে যাব। এর পরেরটা তো আমরা উল্টাটা করব। এই যে দেখো আমরা উল্টাটা করব। এখানে কি দেওয়া আছে, জিঙ্কের একটি পরমাণু ভর দেওয়া আছে। এবার তোমাকে
দিয়ে বলছে কার্বন 12 আইসোটোপের একটি পরমাণু ভর তাহলে কত হবে। একটি পরমাণু ভর কেমনে বের করে, ওই যে আমরা বলতেছিলাম কার্বন 12 এর 1/12 অংশ, এটা আসলে কি ইন্ডিকেট করতেছে জানো, কার্বন 12 এর একটি পরমাণু ভর ইন্ডিকেট করতেছে। হিসাবটা সবসময় এটাই, ওই 1/12 মানে 12টার জন্য বের করতেছি, 12 দ্বারা ভাগ করলাম, 12 দ্বারা ভাগ করার পরে একটির ভর বের হয়ে গেল। এখন এখানে এটাই বলছে যে একটি পরমাণু ভর আসলে তোমাকে বের করতে হবে যদি জিঙ্কের একটি পরমাণু ভর দেওয়া থাকে। তাহলে এখানে আসলে কি হবে, ফর্মুলাটা কিন্তু একটু আগেরটার সাথে একটা জিনিসে চেঞ্জ হয়ে যাবে, ওই যে নিচেরটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। তা আমরা এটা কিভাবে করব, আসো আমরা এটা একটু করি। এখানে ফর্মুলাটা হবে এটা যে কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর সমান সমান এই যে উপরে কি যাবে, এখানে জিঙ্কের জন্য বের করতে হবে, তাহলে উপরে যাবে কি জিঙ্কের একটি পরমাণু ভর ডিভাইডেড বাই জিঙ্কের আপেক্ষিক পারমাণবিক ভর। জিঙ্কের একটি পরমাণু ভর ডিভাইডেড বাই হচ্ছে জিঙ্কের আপেক্ষিক পারমাণবিক ভর, বসাইলে উত্তর চলে আসার কথা। তো আমরা উপরে ফর্মুলাটা আগে লিখে নিই। তো উপরে আমরা লিখে ফেলি জিঙ্কের একটি পরমাণু ভর, জিঙ্ককে আমরা প্রকাশ করি এইভাবে, জিঙ্কের একটি পরমাণুর ভর, আর নিচে আমরা লিখব হচ্ছে জিঙ্কের আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর। বাস বসায় দাও, উত্তর হয়ে যাবে। এগুলো পটাপট আমরা বসাই দিই। জিঙ্কের একটি পরমাণু ভর দেওয়া আছে কত, 1.08 10⁻22, আর তার পারমাণবিক ভর দেওয়া আছে 65। তো এটা ক্যালকুলেটর চাপ দাও, চাপ দিলে উত্তর চলে আসবে। তো এটা চাপ দিলে উত্তর আসবে এটা 1.66 10⁻24 গ্রাম। দেখো এটাই কিন্তু আমরা পড়ছিলাম শুরু থেকেই, যে এটাই হচ্ছে আমাদের কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, বা এটাই হচ্ছে তার মান, যেটা দিয়ে আমরা সবকিছু করতেছি, সবকিছু শুরু এখান থেকেই হয়েছে। ওকে, হয়েছে না সবার? ওকে জোস। এটা হইলে আমরা এর পরেরটায় চলে যাব। তো আমরা এগুলা দেখতেছিলাম পরমাণুর ক্ষেত্রে, এবার আমরা একটু অণুর ক্ষেত্রে দেখবো। অণুর ক্ষেত্রেও কিন্তু একই ভাবে চিন্তা করা যেতে পারে। তো আসো আমরা অণুরটায় চলে যাই। এই যে দেখো এখানে পানির অণুর ক্ষেত্রে জিনিসটা দেওয়া হয়েছে। এখন অণুর ক্ষেত্রে হইলে সেখানে কিন্তু আমরা পারমাণবিক ভর বলবো না, সেটাকে আমরা কি বলবো, আপেক্ষিক আণবিক ভর। যেমন ধরো এখানে দেওয়া আছে পানির একটি অণুর ভর দেওয়া আছে, বলছে পানির আপেক্ষিক আণবিক ভর কত হবে। পানির একটি অণুর ভর দেওয়া আছে, এর ক্ষেত্রে পানির আপেক্ষিক আণবিক ভর কত হবে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, একইভাবে, বিশ্বাস করো একইভাবেই এটা করে ফেলা যাবে। তুমি এতক্ষণ পর্যন্ত যা শিখছো একই ফর্মুলা, শুধু পারমাণবিক জায়গায় আণবিক ভর হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি করবো জানো, আমরা ফর্মুলাটা লিখবো। তাহলে আমরা কি বলবো, পানির আপেক্ষিক আণবিক ভর সমান আপেক্ষিক আণবিক ভর সমান, উপরে কি যাবে, পানির একটি অণুর ভর। আগে আমরা কি লিখতাম, পরমাণু লিখতাম, এখন আমরা পরমাণুর জায়গায় কি লিখবো, অণু লিখবো। জাস্ট একটুকুই পার্থক্য পাবা, আর কোনো পার্থক্য নাই। পানির একটি অণুর ভর, একটি অণুর ভর
ডিভাইডেড বাই হচ্ছে কার্বন 12 আইসোটোপের যেটা, মানে যেটা আমরা এতক্ষণ ধরে যুগ যুগ ধরে লিখে আসতেছি, ডিভাইডেড বাই হচ্ছে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। তার মানে দুনিয়া সকল কিছু আমরা কার্বন 12 আইসোটোপের সাপেক্ষে 1/12 এর সাপেক্ষে নির্ণয় করব, তাহলে আমরা আপেক্ষিক ভরগুলা পেয়ে যাব। আপেক্ষিক পারমাণবিক ভর হইতে পারে, আণবিক ভরও হইতে পারে। তা আমরা চলো এটা একটু এখন বসাই, মানগুলা বসাইলে আমাদের উত্তরটা চলে আসবে সুন্দর করে। উপস সরি, তো চলো আমরা একটু বসাই। তো এখানে একটি অণুর ভর কত দেওয়া আছে? 2.988 10⁻⁻23। আর এই যে ভদ্রলোক আছেন এনার ভর কত? 1.66 10⁻⁻24। তো সবাই ক্যালকুলেটর বসাও, বসালে মান চলে আসবে। দেখো মান চলে আসবে 18। এটি আসার কথা, দেখো আসে কিনা। এটাই আসবে। সবাই পারছি? পারছি না? ওকে, যদি এটা পেরে থাকি তাহলে আমরা পরেরটায় চলে যাব। এটা তো গেল আপেক্ষিক আণবিক ভর আমরা বের করলাম, এবার এদের গড় কিভাবে বের করে, গড় আপেক্ষিক ভর কিভাবে বের করে সেটা আমরা শিখব। চলো তাহলে আমরা এখন শিখবো হচ্ছে কিভাবে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয় করা যেতে পারে। নামটার মধ্যে গড় দেওয়া আছে, গড় মানে হচ্ছে অ্যাভারেজ। আমরা তো সবাই জানি যে অনেক কিছু দেওয়া থাকবে, সেটা সাপেক্ষে গড় মানটা আসলে বের করা যেতে পারে। তাহলে একাধিক ভর যদি দেওয়া থাকে তাহলে আমরা গড় আপেক্ষিক কনসেপ্ট নিয়ে আসবো। এখন এটা কখন হয়, কখন হতে পারে, এইটা আমরা ইউজ করি মূলত আইসোটোপ গুলার ক্ষেত্রে। ধরো তোমাকে দুইটা ভিন্ন ভিন্ন আইসোটোপ দেওয়া আছে প্রকৃতিতে, এক একজনের এক এক পার্সেন্টেজ দেওয়া আছে, এবং সেটার সাপেক্ষে তোমাকে বলবে যে আসলে এটার গড় আপেক্ষিক ভর কত হইতে পারে। ধরো তোমার দিল প্রকৃতিতে এ আছে, সে আছে হচ্ছে X%, এটা একটা আইসোটোপ আছে এ, হচ্ছে X% পরিমাণে আছে। এ ধরো একটা আমরা পরমাণু চিন্তা করছি এ, কথার কথা, এ দুইটা আইসোটোপ আছে, একটা হচ্ছে এ এরকম আর একটা হচ্ছে এরকম, কথার কথা। ধরো এটা হচ্ছে এ 21, এ পাইছি হচ্ছে 20, দুইটা আইসোটোপ কাল্পনিক নিচ্ছি আমরা। তো এই দুইটা আইসোটোপের ক্ষেত্রে আমরা গড় কিভাবে বের করব যদি প্রকৃতিতে এদের পার্সেন্টেজ এরকম দেওয়া থাকে? তো নিয়ম হচ্ছে কি জানো? নিয়ম হচ্ছে এই যে পার্সেন্টেজে মানগুলা পাইলাম সেগুলাকে আমরা গুণ দিব। কিসের সাথে কি গুণ দিব খেয়াল করে দেখবা। ধর এখানে 21 আছে, 21 এর সাথে গুণ দিব আমরা এর পার্সেন্টেজ, এটার ভর সংখ্যা কত 21, তার পার্সেন্টেজ কত এক্স দিলাম, প্লাস কি করব জানো, এখানে পার্সেন্টেজ কত 20 গুণ হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে 100। মনে হয় ধরতে পারো নাই, আসো আমরা এটাকে আরো অন্যভাবে দেখি। আচ্ছা চলো আরেকভাবে দেখি। এটার সাথে এটার পার্সেন্টেজ গুণ দিবে, এক্স এর সাথে এর পার্সেন্টেজ কত X% যোগ এটার ভর কত 20, এর সাথে গুণ দিবে কি এর পার্সেন্ট, মানে কত Y%। এখন পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100, তাই না? আমরা ছোটবেলায় এটাই শিখে আসছি, পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100। তাহলে এখানে এগুলো দ্বারা আসলে কি বুঝাইতেছে জানো? 1/100 বুঝায়। তার মানে X% মানে কি X/100, আর ওইটা মানে কি বোঝায় Y/100। তাহলে আমরা কি লিখতে পারি 21 সমান ইন্টু কি হবে X/100 প্লাস 20 ইন্টু কি হবে Y/100 হয়ে যাবে, তাই না? পার্সেন্টেজ মানে যেহেতু এটা, তাহলে আমরা এটা Y/100 লিখতে পারবো। এখন সেখান থেকে আমরা এখানে একটা লাইনে চলে আসা যায়, এই যে আমরা গুণ করলাম 21x/100 প্লাস 20y/100,
দেখো নিচে কিন্তু জিনিসগুলো সেম, লসাগু গসাগু করা যায়, তাই না? যদি এরকম যোগ হয়, আমরা ছোটবেলায় করছি, এখনো করতেছি এই ধরনের যোগ বিয়োগ গুণ, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? এটাকে আমরা লিখতে পারবো 21x প্লাস 20y ডিভাইডেড বাই 100 লেখা যায়। দেখো তো এটা বুঝো কিনা। কিচ্ছু করে নেই, জাস্ট যোগ করছি, ভগ্নাংশে যোগ করছি বাবা, আর কিছুই না, খুবই সিম্পল। আমরা ভগ্নাংশে যোগ করছি, তার মানে আমরা কি বুঝলাম? আইসোটোপ গুলা যে নিচ্ছি, যে আইসোটোপ, যে মূলে শতকরা বের করতে হবে, তার আইসোটোপের সাথে ভরগুলো আমরা গুণ করে দিব। শতকরা যে মানগুলো দেওয়া থাকবে তার সাথে সেই আইসোটোপের ভরগুলো আমরা গুণ করে দিব। গুণ করে অ্যাভারেজ করলে আমরা কি পেয়ে যাব? মৌলের গড় আপেক্ষিক ভর। এটি হচ্ছে মৌলের গড় আপেক্ষিক ভর বের করার ফর্মুলা, যে যার যার শতকরা পরিমাণের সাথে তার ভর সংখ্যাকে আমি গুণ করে দিলে যদি আমরা অ্যাভারেজ কোন একটা মান বের করি, তখনই হবে হচ্ছে মৌলের গড় আপেক্ষিক ভর। এটাই। তাহলে আমরা কিভাবে সংজ্ঞাটা লিখব? গড় বের করবো, তাই তো? তাহলে আমরা সংজ্ঞা কিভাবে লিখব? মৌলের শতকরার সাথে তার পারমাণবিক ভর গুণ করে গড় করলে যে মান পাওয়া যায় তাকে বলবো মৌলের আপেক্ষিক ভর, গড় আপেক্ষিক ভর। তাহলে সংজ্ঞায় আমরা এটা লিখে ফেলি, মৌলের গড় আপেক্ষিক ভর, মৌলের গড় আপেক্ষিক ভর, চলো গড় আপেক্ষিক ভর সমান, এই যে, তো নিচে কি থাকবে? 100 থাকবে সব সময়, যেহেতু পার্সেন্টেজের জিনিসপত্র নিয়ে আমরা কাজ করতেছি, তাহলে এখানে অবশ্যই আমাদের 100 নিয়ে কাজ করতে হবে, 100 বসাইতে হবে, তাই না? কালারটা ভালো দেখা যাচ্ছে না, আমরা একটু চেঞ্জ করে দিই। তাহলে উপরে যাবে হচ্ছে পার্সেন্টেজ, নিচে যাবে 100, নিচে সবসময় আমরা 100 দিব, এক্স ইন্টু আইসোটোপের ভর, আইসোটোপ একের ভর, এর সাথে কি করবো? আমরা যোগ করব, তাই না? আইসোটোপ একের ভর, এর সাথে আমরা যোগ করে দিব দ্বিতীয়টা। দ্বিতীয়টা কি থাকবে? y ইন্টু, এগেইন আমরা কি নিব? আইসোটোপ 2 এর ভর, আইসোটোপ 2 এর ভর, বাস। সবগুলোকে 100 দ্বারা ভাগ করে দিলে আমাদের কাজ শেষ। তো এটা দিয়েই আমরা অঙ্কগুলা করব, যা কিছু আছে আমরা এটা ব্যবহার করেই করে ফেলতে পারবো। তুলছো? সবাই একটু তুলে নাও। ওকে, চলো আমরা এবার অঙ্ক করি। এই যে দেখো কি দেওয়া আছে প্রশ্নে, প্রকৃতিতে ক্লোরিনের 2টা আইসোটোপ আছে, একটা হচ্ছে 35 Cl মানে ভর সংখ্যা 35, আর একটা হচ্ছে কি 37 Cl দেওয়া আছে। বলছে গড় আপেক্ষিক ভর কত হবে। এখন এক্ষেত্রে তোমাকে অবশ্যই পার্সেন্টেজ দেওয়া থাকতে হবে, পার্সেন্টেজ না দিলে এগুলা কিন্তু অঙ্ক করাটা একটু মুশকিল হয়ে যাবে। তো এখানে পার্সেন্টেজ গুলো কত হবে? একটা হবে 75% দেওয়া থাকবে, আর একটা দেওয়া থাকবে 25%। তা আমরা একটু লিখে নিই, এটা ধরো দেওয়া আছে 75%, আর এটা তোমাকে দেওয়া থাকবে 25%।
এবার বসালে তোমার অঙ্কটা হয়ে যাবে। তা আসো আমরা গড় আপেক্ষিক ভর বের করে ফেলি, যেহেতু আমরা ফর্মুলা অলরেডি শিখে গেছি। তাহলে আমরা কি লিখবো? গড় আপেক্ষিক ভর, তাই না? পারমাণবিক ভর, আমি জাস্ট শুধু ভর লিখলাম। আপেক্ষিক পারমাণবিক ভর সমান, এক্ষেত্রে কত হবে? 35 ইন্টু প্রথম আইসোটোপের ভর সংখ্যা ইন্টু তার শতকরা পরিমাণ। আমরা তাই শিখছি একটু আগে যে পার্সেন্টেজ যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে ধরো এক্স ইন্টু তার ভর সংখ্যা প্লাস 25 ইন্টু তার ভর সংখ্যা হচ্ছে কত? 37 দেওয়া আছে, ডিভাইডেড বাই 100। যারা ধরতে পারো না, এই যে দেখো কি বলছি আমরা, এক্স এবং ওয়াই হচ্ছে পার্সেন্টেজ, আর আমরা আইসোটোপ গুলো ভর তার সাথে বসাই দিব। এখানে আইসোটোপ গুলো ভর কত? 35 আর 37। এখন যদি তুমি এটাই বসাও তাহলে উত্তর চলে আসবে। সবাই ক্যালকুলেটর একটু বসাও, দেখো তো উত্তরটা কত আসে। দেখো তো উত্তরটা এটা আসার কথা, 35.5 আসার কথা। যাক, অনেকেই পারছো। ওকে, চলো এরকম আমরা আরেকটা করে ফেলি। এটা এবার একটু তোমরা তাই করো তো, তোমরা এবার একটু চেষ্টা করো এটা। প্রকৃতিতে কপারের দুইটা আইসোটোপ দেওয়া আছে তোমাকে, একটা হচ্ছে 63 কপার আর আরেকটা দেওয়া আছে 65 কপার। এবার কিন্তু উল্টা করতে বলবে যে এদের গড় আপেক্ষিক ভর দেওয়া আছে 63.5, তাহলে বলছে এদের প্রাপ্ত কপারের শতকরা পরিমাণ কত, মানে এবার কিন্তু শতকরা পরিমাণ বাইর করতে বলছে। ওকে, আমরা একটু করে ফেলি এটা, অনেকে মনে পারতেছো। এবার আমাদের কিসের পার্সেন্টেজ দেওয়া লাগবে? এর শতকরা পরিমাণ কত দেওয়া লাগবে। তো আমরা ধরলাম আইসোটোপ 1 এর জন্য হচ্ছে x%, আমরা ধরলাম আইসোটোপ 1 আইসোটোপ 1 আর আইসোটোপ 2, দুইটা আইসোটোপ আছে তাই না? আমরা নিলাম হচ্ছে আইসোটোপ 1 এবং আইসোটোপ 2 এর পার্সেন্টেজ, আইসোটোপ 1 আইসোটোপ 2। তো আইসোটোপ 1 এর জন্য আমরা ধরলাম হচ্ছে x%, আইসোটোপ 2 তেলে কত হবে? ও যদি x% হয় তাহলে বাকি জন কি হবে? বাকিটুকু, কারণ এই দুইটা বাদে তো আর কিছুই নাই, তাহলে ও কি হবে? 100 - x%। ইজি। মোটটা তো আসলে শতকরা, তাই না? শতকরা মানে কত? 100, 100 সাপেক্ষে বের করতেছে। একজন যদি x হয়, আরেকজন কি হবে? 100 - x। এখন তুমি এটা বসাই দিলে কিন্তু অঙ্কটা মিলে যাবে। দেখো আমরা করে ফেলি। এই যে, তো আমরা x কে গুণ করলাম কত দ্বারা? 63 দ্বারা, প্রথমটার জন্য। পরেরটা আমরা কি করলাম? 100 - x, এটাকে গুণ করলাম কত দ্বারা? সেকেন্ডটা কত আছে দেখো, এই যে 65 দ্বারা গুণ করলাম, ডিভাইডেড বাই 100। এবং এই পুরা মানটা দেওয়া আছে কত? 63.5। আমাদের কোশ্চেনে দেওয়া আছে, এই যে 63.5 দেওয়া আছে। এখন তুমি জাস্ট যদি সলভ করো তাহলে কিন্তু এক্স এর মান পেয়ে যাবা। দেখো তো এক্স এর মান কত আসে, সবাই একটু দেখো, ক্যালকুলেটরে চাপ দাও, এক্স এর মান কত আসে। এক্স এর মান তুমি পাবা হচ্ছে এরকম 75। তো তার মানে আসলে কি দাঁড়াইলো? আমাদের যে প্রথম আইসোটোপ আছে তার পরিমাণ কত পার্সেন্ট? 65%, সরি 75%। এগুলো তো পার্সেন্টেজ বুঝায়। তাহলে আমরা লিখতে পারবো খুব ইজিলি, যেটা 63 কপার, এটা আছে কতখানি? 75%, কারণ আমরা এটা x% ধরছি। আর বাকিটা কি হবে? 100 থেকে বাদ দিয়ে দিব আমরা। তাহলে বাকিটা আমরা এখন যদি 100 থেকে বাদ দেই, 65 কপার, ও থাকবে কতখানি? 25%। সোজা।
ইজি ক্যালকুলেশন, কোনো ভেজাল নেই। ঠিক আছে, তো এই টাইপের অঙ্ক তুমি পারবা। ওকে, চলো তাহলে আমরা আমাদের পরের টপিকে চলে যাই। এই যে আমাদের পরের টপিক হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয়। তো এই টপিকটা কিন্তু আমরা যখন ষষ্ঠ অধ্যায় পড়বো মৌলের ধারণা, সেখানেও কিন্তু অনেক কাজে লাগে। আণবিক ভর বের না করলে ওখানে অঙ্কগুলো আসলে বের করাই যায় না। তো এটা কিন্তু অনেক কঠিন কিছু না, আমরা জাস্ট একটু বেসিক ধারণা নিব যে কিভাবে পারমাণবিক ভর থেকে আণবিক ভর বের করা যায়। বেসিক সে তুমি জানো পানির ক্ষেত্রে কি কি হয়, পানিতে কি কি আছে। আমরা একটা পানি চিন্তা করি, পানির অণুতে কি আছে, হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে। তাহলে পানির অণু আণবিক ভর কি হবে, এদের পারমাণবিক ভরগুলো সমষ্টি হবে। যে কোনো কিছু আণবিক ভরকে তুমি পারমাণবিক ভরের সাপেক্ষে বের করতে পারো এইভাবে, পারমাণবিক ভরগুলো সমষ্টি হবে তার আণবিক ভর। এবং এটা কোন পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর। তাদেরকে যদি তুমি যোগ করো তাহলে তুমি কি পেয়ে যাবা, আপেক্ষিক আণবিক ভর পেয়ে যাবা। খেয়াল করবা, এখন পানির ক্ষেত্রে যখন আমরা বের করতে যাব, তাহলে পানির ক্ষেত্রে আপেক্ষিক পারমাণবিক ভরগুলো তোমার কিন্তু জানতে হবে যে কোনটার জন্য কত হয়, তাহলে তুমি করে ফেলতে পারবা। এখন এই ক্ষেত্রে বেশ কিছু কমন জিনিসপত্র আছে, কমন গুলো জানলেই মোটামুটি কইরা ফেলা যায়। আমি একটু লেখাই দিছিলাম, তারপর একটু তোমাদেরকে আবার একটু লেখাই দিই, জাস্ট টু রিমাইন্ড ইউ। দেখো, হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা ভর কত পাই, 1 পাই। অক্সিজেনের ক্ষেত্রে আমরা ভর কত পাই, 16 পাই, তাই না? এগুলো কিন্তু খুবই কমন, এগুলো তোমাকে জানতে হবে। আমাদের পর্যায় সারণী পরের চ্যাপ্টারে কিন্তু আমরা শিখবো। হাইড্রোজেন 1 যেগুলো লাগে সেগুলো আমি দেখাইছি। লিথিয়াম, ওর কিন্তু হচ্ছে 3, তারপরে হচ্ছে কে 3, তারপরে লাগে হচ্ছে বেরিলিয়াম, ওর হচ্ছে 4, বোরনের হচ্ছে 5, কার্বনেটটা লাগে, এটা হচ্ছে 6, নাইট্রোজেনকে আমরা লিখবো, নাইট্রোজেন হচ্ছে 7, ওটাও লাগে। নাইট্রোজেন 7 কি থাকে, তার পরমাণুর সংখ্যা থাকে, তাই না? পারমাণবিক সংখ্যা থাকে, এবং এখান থেকে কিন্তু এদের ভরগুলাকে বের করে ফেলা যায়। মোস্ট অফ দ্য কেসে এই ভরগুলা কিন্তু এদের দ্বিগুণ হয়ে যায়। মোস্ট অফ দ্য কেসে মনে রাখবে এদের ভরগুলা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে দ্বিগুণ হয়ে সাথে 1 যোগ করতে হয়। এখন ধরো আমরা এই জিনিসটা পানির জন্য যদি বের করতে যাই, পানির ক্ষেত্রে আসলে কি হবে, পানির ক্ষেত্রে জিনিসটা আসবে এরকম, ওর হাইড্রোজেনের জন্য হচ্ছে 1 আর অক্সিজেনের জন্য হচ্ছে 16। তাহলে আমরা কি করবো, এই দেখো হাইড্রোজেন কয়টা আছে, 2টা, তার জন্য কত পেলাম আমরা 1, যোগ দিব আমরা কাটটা অক্সিজেনের 16, দেখো যোগফল আমরা পেয়ে গেলাম কত, 18। এই জন্য আমরা পানির আপেক্ষিক আণবিক ভর কিন্তু পাই হচ্ছে 18। একইভাবে তুমি পানি না, তুমি এখন চিন্তা করলে আচ্ছা স্যার আমরা অ্যামোনিয়া বের করতে চাই, তাহলে অ্যামোনিয়া কি বের করা যাবে না, যাবে। কিভাবে বের করবো, দেখো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, পারমাণবিক ভর হচ্ছে ডাবল হয়ে যায় কিছু কিছু কেসে বলছিলাম, তাহলে এটা কত হবে, 14 হয়ে যাবে, প্লাস কি হবে 3টা হাইড্রোজেন আছে, প্রত্যেকের জন্য 1 করে, যোগফল আসে কত 17। তাই তুমি অ্যামোনিয়ার ক্ষেত্রে এর আপেক্ষিক আণবিক ভর পেয়ে যাবা হচ্ছে 17, কমন। এই যে একইভাবে তুমি চাইলে কার্বন ডাইঅক্সাইডের চিন্তা করতে পারো। কার্বন ডাইঅক্সাইড, তো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কি হবে, কার্বনেরটা আসবে, কার্বন হচ্ছে 12, এর সাথে কে যোগ হবে, অক্সিজেন একটা, অক্সিজেন আছে 2টা, 2 × 16, যোগফল দেখো আসে হচ্ছে 44। তার মানে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত হয়ে যাবে, 44 হয়ে যাবে। একইভাবে তোমার যাই দেখ না কেন দুনিয়ার মধ্যে, ধরো তোমার সবচেয়ে কঠিনটাই দিল, সবচেয়ে কঠিন ধরো গিয়ে আমাদেরকে দিল হচ্ছে সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ এটা বাড়াই দিছে, হ্যাঁ 2টা নাই এখানে 3টা আছে, আমরা এটাও বের করতে পারবো। খালি যদি তুমি আপেক্ষিক পারমাণবিক ভরটা জানো তাইলেই পারবা। এখানে প্রথমে কি আসছে, হাইড্রোজেন আসছে, কয়টা আসছে 2টা, সাথে গুণ করবো কাটটা হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর হুইচ ইজ 1, যোগ কি হবে সালফার, সালফারেরটা কত হয় 32 হয় স্যার, এটা জানতে হবে। তারপরে কি হয় অক্সিজেন, অক্সিজেনে কয়টা লাগে 4টা আছে, অক্সিজেনের জন্য কত হয় 16, দেখো যোগ করলে কত আসে 98। তার মানে এর আপেক্ষিক আণবিক ভর কত হয়ে যাবে 98 হয়ে যাবে। যেগুলো যেগুলো দরকার সবগুলো মোটামুটি আমি একটা টাচ দিয়ে দিচ্ছি। তারপরে মনে করো তোমাকে বললো হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বের করতে হবে, তুমি লিখলা সোডিয়াম ক্লোরাইড,
সোডিয়াম ক্লোরাইড দেখতে কেমন হয়? এই যে এরকম হয়, NaCl। তাহলে এর ক্ষেত্রে আমরা কি করব? এর ক্ষেত্রে আমরা এখন বের করার চেষ্টা করব। তাহলে সোডিয়ামেরটা মাথায় রাখবে, সোডিয়ামেরটা কত হয় জানো? সোডিয়ামেরটা হয় হচ্ছে 23 যোগ ক্লোরিনেরটা হয় হচ্ছে 35.5। এই যে একটু আগে আমরা বের করছি, যোগফল আসে 58.5। এগুলো কোথায় চলে গেছে? এগুলো এখন ভগ্নাংশে হয়ে গেল। এই হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। একইভাবে দুনিয়া সবকিছু বের করে ফেলা যাবে, যাই দেখ না কেন। তোমারে দিল মনে করো নাইট্রিক অ্যাসিড, তুমি তো খুশি মনে নাইট্রিক অ্যাসিড করে ফেলবা। এই যে HNO3, এর নাম হচ্ছে তোমার নাইট্রিক অ্যাসিড, এটাও বের করা যাবে। একই নিয়ম। এখানে হাইড্রোজেনের কত? 1, নাইট্রোজেনের কত? যেগুলো করাচ্ছে ওগুলো দিয়ে হয়ে যাবে 14, যোগ অক্সিজেনের কত পাইছি? 3টা আছে, ইন্টু 16, যোগ করে দেখো যোগফল আসে হচ্ছে 63। তাই তো? ওকে, যদি আমরা এটা পারি তাহলে আমরা একটা ক্ষার দেখি। লবণ দেখলাম স্যার, ক্ষার দেখলাম না। এই যে এদেরকে বলা হচ্ছে ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা এটাও বের করে ফেলি। ও কিভাবে আসছে? এটা কত? 23 যোগ এটা কত? 16 যোগ এটা কত? 1, যোগফল দেখো কত আসে। দেখো 23, 16, 10, আসার কথা 40, চলে আসছে কিন্তু। বুঝছো? এভাবে আপেক্ষিক পারমাণবিক ভরগুলোকে যোগ করে করে, টোটাল মানটা যোগ করে করে কিন্তু আমরা আপেক্ষিক আণবিক ভর পাই। এটাই হচ্ছে আপেক্ষিক আণবিক ভর বের করার নিয়ম। তো এখান থেকে কোনো অঙ্ক লাগবে না, কিন্তু আমরা যখন চ্যাপ্টার 6-এ যাব তখন এগুলোর ব্যবহারটা একটু জানতে হবে। ওকে, তখন আমরা আবারও দেখব। তো চলো আমরা এর পরের টপিকে চলে যাই। আমাদের পরের টপিক হচ্ছে, এবং আমাদের আজকে দিনের লাস্ট টপিক, তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। বইয়ের একদম শেষে আছে, কিন্তু এই অংশটা আমরা পড়ি না, এমসিকিউর জন্য একটু দরকারি, এটা কিন্তু পড়বা। তো তেজস্ক্রিয় আইসোটোপ, আমরা আইসোটোপ যখন বুঝছি তখনই আমরা দেখতেছিলাম যে ভর সংখ্যা আলাদা হতে পারে কিন্তু প্রোটন সংখ্যা এক। এদের ক্ষেত্রে কিছু কিছু জিনিস হয় কি তেজস্ক্রিয়, যেমন কার্বন 14 তেজস্ক্রিয় হয়। এদের আবার বেশ কিছু সেক্টর আছে ব্যবহার করা, সেগুলো আমরা শিখব। এই যে দেখো, আমরা সেক্টরগুলো আসলে একটু ডিফাইন করি। চিকিৎসা ক্ষেত্র, কৃষি ক্ষেত্র, এগুলোতে মূলত ব্যবহৃত হয়। তো কি কি ক্ষেত্র থাকে? 1 নম্বরে আমরা শিখবো হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে এর ব্যবহার। চিকিৎসা ক্ষেত্র মূলত এটাতেই বেশি ব্যবহৃত হয় এখন ওয়ার্ল্ড ওয়াইড, মেডিকেল সায়েন্সে বেশি ব্যবহৃত হয়, চিকিৎসা ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এর বাইরে আমরা কৃষি ক্ষেত্র ব্যবহার করতে পারি এটাকে। এরপর আমরা লিখবো কৃষি ক্ষেত্র। কৃষি ক্ষেত্রে আমরা ব্যবহার করি, এটা একটা এর ব্যবহার, কৃষি ক্ষেত্র। আর আমাদের বইতে আরো একটা আছে, আমরা বিদ্যুৎ উৎপাদনে একে ব্যবহার করি, সেটা আমরা লিখবো, আমরা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করি। তো এই হচ্ছে মূলত তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার আমাদের বই অনুসারে। তো আসো প্রথমে আমরা চিকিৎসা ক্ষেত্রে কি কি ব্যবহার হয় দেখি। চিকিৎসা ক্ষেত্রে 2 ধরনের ব্যবহার হইতে পারে, একটা হচ্ছে রোগ নির্ণয় আর একটা হচ্ছে রোগ নিরাময়। রোগ নির্ণয় মানে কি? তোমার বডিতে কি রোগ আছে সেটা নির্ণয় করা। নিরাময় মানে কি? ট্রিটমেন্ট, তাই তো? তো রোগ নির্ণয়ে আমরা আসলে টেকনিশিয়াম নামে একটা তেজস্ক্রিয় আইসোটোপের সম্পর্কে জানবো। টেকনিশিয়াম আমি লিখিয়েছি, এটাকে প্রকাশ করে এইভাবে TC, মাথার উপরে এরকম থাকে 99, টেকনিশিয়াম, নামটা লিখে নাও। এটাকে বলা হচ্ছে টেকনিশিয়াম, টেকনিশিয়াম। ভালো কথা, এই টেকনিশিয়ামের আসলে কাজ কি, সে আসলে কি করে? তো টেকনিশিয়ান ধরো তোমার শরীরে ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয়েছে, এখন তুমি এটাকে যখন শরীরের ভিতরে পাস করবা, এ কিন্তু কন্টিনিউয়াসলি বিকিরণ করতে থাকবে, যেহেতু তেজস্ক্রিয়, সে ক্ষয় হতে থাকবে, বিকিরণ করতে থাকবে।
সেটার মাধ্যমে কিন্তু তুমি বাইরে থেকে এক্স রে বা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে এটা কিন্তু ডিটেক্ট করতে পারবা যে ভিতরে কোথায় কোন রোগ আছে। ওর বিকিরণের কারণে আসলে মূলত সবগুলা কাজ ঘটে যায়। তো এটা কিন্তু আবার শরীরের জন্য অনেক ক্ষতিকর না, কারণ কিছু সময় পরে এটা আসলে ক্ষয় হয়ে যায় এবং এটা লাইফ লাইন হচ্ছে 6 ঘন্টা। ও কি কি বিকিরিত করে সেটাও তোমাকে আসলে জানতে হবে। ও মেইনলি বিকিরিত করে হচ্ছে গামা রশ্মি বিকিরিত করে শরীরে, গামা রশ্মি। এটা মাথায় রাখতে হবে। ও শরীরে যাওয়ার পরে গামা রশ্মি ছড়ায়, যেহেতু সে ক্ষয়প্রাপ্ত হয় সে গামা রশ্মির বিকিরণ ঘটাতে থাকে এবং এটা গামা রশ্মির শনাক্তকরণ ক্যামেরার মাধ্যমে ছবি তোলা যায়। তো সেই ছবি তোলার মাধ্যমে আমরা জানি যে শরীরে কোথায় কি ঝামেলা হচ্ছে এটা। কিন্তু এটা কি শরীরের জন্য ক্ষতিকর কিনা এটা চিন্তা করতেছে অনেকে, কিন্তু মজার বিষয় হচ্ছে এ কিন্তু শরীরের ভিতরে বেশিক্ষণ থাকে না। এর আয়ু খুবই কম, অর্ধায়ু কম। এর লাইফ টাইমই হচ্ছে 6 ঘন্টা। শরীরের ভিতরে গিয়ে লাইফ টাইম হচ্ছে তার 6 ঘন্টা থাকে। আমরা এটাও লিখে নিব, এর লাইফ টাইম হচ্ছে 6 ঘন্টা। লাইফ টাইম 6 আওয়ার, 6 ঘন্টা। এটা দিয়ে ডায়াগনোসিস করা যেতে পারে শরীরে কি রোগ হয়েছে, এগুলো হিসাব করা যায়। তো এটা গেল হচ্ছে রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি। রোগ নিরাময়টা হচ্ছে ইম্পর্টেন্ট। রোগ নিরাময়ের ক্ষেত্রে আমরা ধরো ক্যান্সারের কোষ ধ্বংস করতে পারি। ক্যান্সার নাম সবাই শুনছে আমরা, ক্যান্সার সেল থাকে। ক্যান্সার সেল ধ্বংস করার জন্য তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। এক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হচ্ছে আয়োডিনের একটা আইসোটোপ। আমরা এখানে একটু লিখবো ক্যান্সার কোষ ধ্বংসে, ক্যান্সার কোষ ধ্বংসে আয়োডিন আইসোটোপ ব্যবহার করা হয় এবং সেই আইসোটোপের সংকেতটা আসলে জানতে হবে। আয়োডিন হচ্ছে মাথার উপরে 131, এটা হচ্ছে কিন্তু আয়োডিন আইসোটোপ ব্যবহার করা হয়। ব্যবহার করা হয় এই যে লিখে ফেলেন সবাই, ক্যান্সার কোষ ধ্বংসে আয়োডিনের আইসোটোপ ব্যবহার করা হয়, হুইচ ইজ অ্যাকচুয়ালি 131। তো এটা কিভাবে কাজ করে, এটা দ্রবণে মিশিয়ে তোমাকে খাওয়ানো হবে, তুমি খাবার থাইরয়েডে গিয়ে পৌঁছাবে এবং কিন্তু কন্টিনিউয়াসলি বিটারে নির্গত করতে পারে। তো বিটারে নির্গত করলে আসলে এই কোষটা ধ্বংস করে ফেলতে পারে, ক্যান্সার কোষ। তো এটাও তোমাকে একটু জানতে হবে আসলে কি বিকিরিত করে। বিটারে বিকিরিত করে, বিটা রশ্মি বিকিরিত করে। ও করা হচ্ছে গামা রশ্মি আর এ করা হচ্ছে বিটা রশ্মি। এর বাইরে রক্তে লিউকোমিয়া থাকে। লিউকোমিয়ার ক্ষেত্রে ফসফরাসের আইসোটোপ ব্যবহার করা হয়, 32 ফসফরাস ইউজ করা হয়। তো আমরা এটা একটু লিখে নিব, লিউকোমিয়া নামে একটা রোগ আছে। লিউকোমিয়াতে লিউকোমিয়া রোগে 32 ফসফরাস ব্যবহার করা হয়, ব্যবহার করা হয়। তো এটা রোগের ক্ষেত্রে না, রোগের আসলে চিকিৎসায় আমরা 32 ফসফরাস ব্যবহার করি। তো এটা একটু আমরা এখানে নিয়ে নেই, নিচে বসাই তাহলে সুন্দর হবে। লিউকোমিয়া রোগে দেখাচ্ছে, হ্যাঁ। তো এরপর আমরা লিখবো চিকিৎসায়, চিকিৎসায় এটাকে আমরা এখানে নিয়ে আসবো, এখন জায়গা হয় না। চিকিৎসায় এটাকে ব্যবহার করা হয়।
লিউকেমিয়া রোগের চিকিৎসায় 32 ফসফরাস ব্যবহার করা হয়। ওকে, এটা গেল আমাদের চিকিৎসা ক্ষেত্রে এর ব্যবহার। তো চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারের পরে এরপর আমরা পরেরটায় চলে যাব, আমরা যাব হচ্ছে কৃষি ক্ষেত্র। তো কৃষি ক্ষেত্র আসলে মোটামুটি আমরা সবাই কম বেশি বুঝি, মানে ওটা ভিজুয়ালাইজ করা আরো ইজি। মাটিতে সারটার ব্যবহার করা হয়। যারা ঢাকার বাইরে আছো বা গ্রামের অঞ্চলে থাকো তারা তো এটা আসলে আমার চেয়েও অনেক ভালো জানবা, প্র্যাকটিক্যালি দেখার সুযোগ মিলে তোমাদের, তোমরা অনেক লাকি। তো আসলে আমরা পরেরটা যাই। এই যে কৃষি ক্ষেত্রে ফসলে পুষ্টিতে ব্যবহার করা হয়, ক্ষতিকারক পোকামাকড় নিয়ন্ত্রণে ব্যবহার করা এবং ফসলের মান উন্নয়নে ব্যবহার করা যেতে পারে। তো ফসলের পুষ্টি কোনটা? যে মাটিতে ফসফেট এবং নাইট্রেট কি পরিমাণে আছে সেটা ডিটেক্ট করতে হয়, তাহলে সেটার উপর ভিত্তি করে তুমি সার ব্যবহার করবা। তো সার যদি বেশি হয় তাহলে সেটাও ক্ষতি হবে, সার কম হইলে সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে জমিকে। তো সেই জন্য কৃষিক্ষেত্রে আমরা কি করি, ফসলের পুষ্টি বা এগুলো নির্ণয়ের ক্ষেত্রে যে কৃষি ক্ষেত আছে সেখানে আসলে কি পরিমাণে সার ব্যবহার করতে হবে, কি পরিমাণ নাইট্রেট এবং ফসফেট আছে সেটা শনাক্ত করা যায়। তো আমরা এটা লিখে ফেলবো, নাইট্রেট এবং ফসফেটের পরিমাণ বা নাইট্রোজেন ফসফরাসের প্রয়োজন হিসাব করা। নাইট্রোজেন বানান করে লিখে দিচ্ছি, নাইট্রোজেন এবং ফসফরাসের পরিমাণ নির্ধারণ করা ও ফসফরাসের পরিমাণ নির্ণয়। এটা হচ্ছে মূলত আমরা আইসোটোপের ব্যবহার কৃষি ক্ষেত্রে পাই। আর পোকামাকড় নিয়ন্ত্রণ এগুলো তো আমরা বুঝি, ফসলের মান উন্নয়ন এগুলো আমরা মোটামুটি বুঝতে পারি। নেক্সট যে জিনিসটা আমাদের জানা লাগবে সেটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের ব্যবহার। এখানে 3টা স্টেপ আমরা দেখব, ফিশন, তাপশক্তি এবং নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র। তো বাংলাদেশের উপরে একটা আছে, তোমরা জানো নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র হিসাবে কাজ করে। তো ফিশন বিক্রিয়া আসলে কোনটাকে বলবো, মনে রাখবা 2টা বিক্রিয়া আছে, ফিউশন এন্ড ফিশন। ফিউশন হচ্ছে কি, বড় একটা জিনিসকে ভেঙে ছোট ছোট টুকরা ভাগ করছে, এটাকে বলে ফিশন। আর ফিউশন হচ্ছে কি, কানেক্ট করা। তো আমরা বিদ্যুৎ কেন্দ্রে যেটা ইউজ করি তার নাম কিন্তু হচ্ছে ফিশন, মানে আমরা কি করছি, বড় বড় জিনিসকে আমরা ভেঙে ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে ভাগ করছি। তো এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি কোন একটা বড় পরমাণু নিছো, তাকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করছো, সেক্ষেত্রে প্রচুর তাপশক্তি পাওয়া যায়। প্রচুর তাপশক্তি পাওয়া যায় কিভাবে, বড় একটা পরমাণুকে ভেঙে ক্ষুদ্র অংশে ভাগ করলে। তাহলে আমরা একটু এটার সংজ্ঞাটা একটু দেখে নিব। ফিশন কোনটাকে বলতেছি, বড় পরমাণুকে ভেঙে ক্ষুদ্র অংশে ভাগ করা, ভেঙে ক্ষুদ্র অংশে বিভক্ত করা। তো এক্ষেত্রে কি হয়, প্রচুর পরিমাণে তাপ শক্তি নির্গত হয়, যেটা কিনা আসলে আমরা ব্যবহার করতে পারি। ওটাই আসলে ব্যবহার করা হয় ওই পারমাণবিক চুল্লি বা এই টাইপের বিদ্যুৎ কেন্দ্রে আমরা ব্যবহার করি। তো বাংলাদেশে যেরকম রূপপুর আছে, রূপপুর হচ্ছে 2400 মেগাওয়াটের মতো পাওয়ার পাওয়া যায়, এগুলো সব এটা দিয়েই করে, বিভক্ত করা। ওকে, তারপর সেটা থেকে আমরা তাপ শক্তি পাই, বিভক্ত করলে প্রচুর পরিমাণে, সেই তাপ শক্তি দিয়ে আমরা বিদ্যুৎ কেন্দ্র চালাইতে পারি। তো এটাই হচ্ছে আমাদের তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। ঠিক আছে, এটা ছিল আমাদের লাস্ট টপিক। তো চ্যাপ্টারটা হয়ে গেছে, তোমরা অবশ্যই এর উপরে এক্সামগুলো দিবা এবং বাসায় ভালো করে প্র্যাকটিস করো কাইন্ডলি, তাহলে প্র্যাকটিস করলে জিনিসটা আসলে হয়ে যাবে। ওকে, আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।